একদা এক গ্রামে কৃষ্ণ এবং মিহির নামে দুজন বন্ধু বাস করত। তারা ছিল বাল্য বন্ধু। কৃষ্ণ সৎ এবং ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন। অপরদিকে মিহির ছিল প্রচন্ড লোভী এবং আত্মকেন্দ্রিক। একদিন তারা দুজনে জঙ্গলে কাঠ কেটে বাজার বিক্রি করে বাড়ি ফিরছিল। বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে বাড়ি ফিরবো। অনেকদিন হয়ে গেল বড় মাছ খাওয়া হয় না। অনেকদিন হয় ভালো মন্দ কিছু খাই না। আমি বরং একটু খাসির মাংস বাড়িতে নিয়ে যাব। সংসারে অভাব অনটন লেগেই থাকে। নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। কতদিন পরে এতগুলো টাকা একসাথে পেলাম। জানিস কৃষ্ণ, আমার না অনেক বড়লোক হতে ইচ্ছা করে। যদি কোনো সুযোগ পেতাম তাহলে অনেক বড়লোক হতাম। ভালো মন্দ খাবার খেতাম, দামি দামি পোশাক পরতাম, অনেক অনেক সম্পত্তি কিনতাম, নিজের একটা ভালো বাড়ি করতাম। অর্থ সম্পদের প্রতি আমার তেমন কোনো লোভ নেই। তোকে আমি একটা কথা বলছি, এসবের প্রতি কোনো লোভ করিস না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আরে থাম থাম, এত জ্ঞান দিতে হবে না। চল তাড়াতাড়ি বাজারে যাই। তারা দুজন যখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল তখন একজন ভিক্ষুক এসে সেখানে থামল। 2 দিন হয়ে গেল, পেটে একটা দানাও পড়েনি। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। প্রচন্ড ক্ষুধায় কাতর হয়ে আছি। এই তোমাদের আসার আর কোনো সময় হয় না, তাই না? যখন তখন এসে ভিক্ষা চাও। বলি, কাজ করে খেতে পারো না? বাবা, আমার তো বয়স হয়েছে, ঠিক মতো হাঁটা চলাই করতে পারি না। কাজ করব কিভাবে তুমি বলো? হয়েছে হয়েছে, এখন রাস্তা থেকে সরে পড়ো। আমাকে বাজারে যেতে হবে। আমি তোমাকে একটা কানা করিও দিতে পারবো না। ছি ছি মিহির, এভাবে কেউ কথা বলে? একজন দরিদ্র মানুষ আর কোনো উপায় না পেয়ে ভিক্ষা করছে, তোর কাছে সাহায্য চাইছে। তুই সাহায্য করতে না পারিস না বলে দে। তাই বলে তার সাথে এমন দুর্ব্যবহার করার কোনো অধিকার নেই। তোর তো আবার অনেক দয়া মায়া। তাহলে তুই এই ভিক্ষুককে সাহায্য কর, আমি বাবা পারবো না। ঠিক আছে, তোকে কোনো সাহায্য করতে হবে না, যা করবার আমিই করছি। এই নিন বাবা, এখানে কিছু টাকা আছে। এটি আমার সারাদিনের উপার্জন। আপনি টাকাগুলো নিজের কাছেই রাখুন। আরে আরে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? সারাদিনের সমস্ত টাকা এই গরিব ভিক্ষুককে দিয়ে দিচ্ছিস? তুই তাহলে বাড়িতে কি বাজার নিয়ে যাবি? তোর মতো বোকা লোক তো এই গ্রামে আর একটাও নেই। থাক বাবা থাক, আমাকে আর তোমার টাকা দিতে হবে না। আমি এমনিতেই তোমার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক আশীর্বাদ করছি। তুমি তোমার জীবনে অনেক কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। কৃষ্ণকে আশীর্বাদ করা শেষ হলে ভিক্ষুক সেখান থেকে বিদায় নিল। যাই হোক বাবা, এত কিছু জানি না। তুমি যে দয়া দেখিয়ে তাকে টাকাগুলো দিতে চাইলে, আমি এতেই খুশি। ঈশ্বর তোমাকে মস্ত বড় একটা হৃদয় দিয়েছে। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি ভাগ্যবতী। আমি ভাবছি মিহিরের কথা। মানুষ কিভাবে এতটা লোভী আর আত্মকেন্দ্রিক হয়। ছোটবেলা থেকে ওকে আমি দেখছি, ও প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং লোভীও বটে। মিহির কখনোই কাউকে সাহায্য করে না। তাছাড়া টাকা পয়সা দেখলে ওর মাথা ঠিক থাকে না। যাই হোক বাবা, পরের ব্যাপারে ভেবে আমাদের কোনো কাজ নেই। তুমি বরং স্নান সেরে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর মিহির বাড়িতে ফিরে সমস্ত ঘটনা তার স্ত্রী অরুণাকে খুলে বলল। মিহির যতটা আত্মকেন্দ্রিক ছিল এবং লোভী ছিল, তার বউ ছিল ঠিক তেমনই, ঠিক তারই মতো। তুমি খুব ভালো কাজ করেছো, একটা পয়সাও বের করনি। খেয়ে দে তো আর কাজ নেই, ভিক্ষুককে টাকা দান করতে হবে। বলি, এত টাকা আসে কোত্থেকে? হ্যাঁ, আরে আমি কি ওই কৃষ্ণের মতো এত বোকা নাকি যে সমস্ত টাকা ভিক্ষুককে দান করে দেব? তুমি জানো, এই গ্রামে কৃষ্ণের মতো এরকম বোকা লোক আর একটাও নেই। বোকা নাকি ছাই?
সবকিছুই লোক দেখানো। মানুষকে দেখাতে চায় যে সে অনেক দয়ালু। তুমি ঠিকই বলেছ। আমারও মনে হয় ও শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এমনটা করে থাকে। যাকগে, আমি একটু বাজারে যাচ্ছি। আগামীকাল খুব ভোরে জঙ্গলে যাব কাঠ কাটতে। আমার সাথে ওই বোকা কৃষ্ণও থাকবে। এর পরের দিন খুব সকালবেলা কৃষ্ণ এবং মিহির গেল জঙ্গলে গাছ কাটতে। একসময় তারা জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করলো এবং হঠাৎ করে দেখতে পেল চারিদিকে অদ্ভুত একটা সোনালি আলো। একটু সামনে গিয়ে তারা দেখলো একটা গাছের শরীর থেকে এমন অদ্ভুত আলো বেরোচ্ছে। হায় হায়, এমন অদ্ভুত জিনিস তো পাপের জন্মেও দেখিনি। কি অদ্ভুত রঙের সোনালি আলো! মনে হচ্ছে গাছ থেকে সোনার আলো বের হচ্ছে। চল চল সামনে গিয়ে দেখি কোনো গুপ্তধন কিনা। না বাবা, আমি আর সামনের দিকে এগোতে চাই না। আমার কোনো সোনার প্রয়োজন নেই। যদি কোনো বিপদ হয়, না বাবা না, আমি আর সামনে যেতে পারবো না। আরে বোকার হদ্দ, জীবনে কিছু পেতে হলে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। তুই না গেলে এখানে হাবার মতো দাঁড়িয়ে থাক। আমি সামনে গিয়ে দেখি আমার ভাগ্যে কি আছে। আমি আমার ভাগ্যকে পরীক্ষা করে দেখতে চাই। তোমরা যা দেখছো ঠিকই দেখছো। আমি একটি সোনার গাছ, আর আমার কাছে যে ফলটি দেখতে পারছো সেটা একটা রূপার ফল। আরে বাহ, এমন অদ্ভুত সুন্দর জিনিস আমি কখনোই দেখিনি। কিন্তু আমরা দুজন কিভাবে জঙ্গলের এত গভীরে এলাম তাই তো বুঝতে পারছি না। তোমরা এখানে এমনি এমনি আসো। আমার কাছে সাধারণ কোনো মানুষ কখনো পৌঁছাতে পারবে না। গতকাল তোমাদের দুজনের সাথে একজন বৃদ্ধর দেখা হয়েছে। তিনি ভিক্ষা চাইতে তোমাদের ওখানে গিয়েছিলেন। আসলে এই গাছের প্রকৃত মালিক সেই ভিক্ষুক। তোমাদের মধ্যে একজন তাকে ভিক্ষা দিতে চেয়েছিল, আর একজন ভিক্ষা দিতে চায়। সেই ভিক্ষুক এই গাছের মালিক। ভিক্ষুক তোমাদেরকে একটা উপহার দিতে চায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। তিনি যদি এত বড় সোনার একটা গাছের মালিকই হবে, তাহলে কেন ভিক্ষা চাইছেন? তুমি ভুল করছো। সোনার গাছের মালিক তিনি হলেও তিনি ভিক্ষুক। তোমাদের সামনে তিনি ছদ্মবেশ ধারণ করে গিয়েছেন। আসলে তিনি একজন জাদুকর। জাদুকর? কি বলছো তুমি? তোমরা যা শুনতে পাচ্ছ ঠিকই শুনতে পাচ্ছ। এখন আমার কাছে একটি রূপার ফল আছে। এই রূপার ফলটি একজন কিনতে পারবে, আর আমি নিজেই একটি সোনার গাছ। আমাকে যে কোনো একজন নিয়ে যেতে পারবে। এই রূপার ফল দিয়ে আমি কি করব? এই রূপার ফলের তো কোনো মূল্যই নেই। আমি যদি নেই তাহলে এই সোনার গাছ সাথে করে নিয়ে যাব, আর কেউ যদি এতে বাধা দেয় তাহলে তাকে আমি খুন করে ফেলবো। তো ওকে বাধা দিতে কেন যাব? তোর যদি সোনার গাছটা নিতে ইচ্ছেই করে তুই নিবি, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এর জন্য তুই তোর এতদিনের বন্ধুকে খুন করতেও দ্বিধাবোধ করবি না, এটা ভেবে আমার খুব অবাক লাগছে রে। তোর মতো বোকার হয়তো এই সোনার গাছের মূল্যই বুঝতে পারবে না। তার চেয়ে ভালো তুই এই রূপার ফলটাই নিয়ে খুশি থাক। কে স্বার্থপর তা আমার সামনে ধরা পড়ে গিয়েছে। সামান্য কিছু অর্থের জন্য তুই আমাকে খুন করতেও দ্বিধাবোধ করছিস না। আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোর মতো অপদার্থের সাথে সম্পর্ক রাখতে আমার বইই গেছে। তুই এইটাকে নিয়েই খুশি থাক। এরপর মিহির সেই গাছটিকে এবং কৃষ্ণ রূপার ফলটি নিয়ে বাড়ি ফিরল। সেই রূপার ফল নিয়ে কৃষ্ণ খুবই মন খারাপ করে বাড়ি ফিরল। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এত বেশি বিষণ্ণ দেখাচ্ছে কেন? আজকে কাজ থেকে মন খারাপ করে বাড়ি ফিরেছো যে? একটা অবাক ঘটনা ঘটেছে গিন্নি। তোমাকে বলছিলাম না একজন ভিক্ষুকের সাথে দেখা হয়েছিল? আসলে সে ছিল একটা জাদুকর। সে আমার আর মিহিরকে পরীক্ষা করার জন্য এসেছিল। আজকে যখন
আমরা জঙ্গলে গেলাম, দেখতে পেলাম একটা সোনার গাছ। সোনার গাছ? কি বলছো তুমি? সোনার আবার গাছ পাওয়া যায় নাকি? শুধু কি সোনার গাছ গিন্নি, সেই গাছে আবার ছিল রূপার ফল। অলৌকিক সেই গাছটি কথাও বলতে পারত। সে আমাকে আর মিহিরকে বলল, আমাদের মধ্যে কেউ একজন এই গাছের ফল নিতে পারবে। মিহির জোর করেই সোনার গাছটি নিয়ে গেছে, আর আমাকে দিয়ে গিয়েছে এই রূপার ফল। আরে, এই নিয়ে তুমি মন খারাপ করে আছো? তুমি তো সৎ একজন মানুষ, তাহলে সামান্য একটা গাছের জন্য তুমি এত মন খারাপ করছো কেন? তুমি আমাকে ভুল বুঝো না গিন্নি, সামান্য একটা সোনার গাছের জন্য আমার কোনো মন খারাপ হয়নি। আমি শুধু ভেবেছিলাম আমাদের বন্ধুত্বের কথা। আজকে স্বার্থের কারণে আমাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। সোনার গাছ বা সোনার ফল কোনো কিছুতে আমাদের কোনো লোভ নেই। আমরা খেটে খাওয়া মানুষ, খেটে খেয়েই বাকিটা জীবন পার করতে চাই। তবুও জঙ্গল থেকে একটা জিনিস আনলাম, এবার একটু হাতে দিয়ে দেখি ফলটা কেমন। এরপর পদ্মাবতী যখন ফলটা হাতে নিল, তখন সাথে সাথে হাত থেকে ফলটা পড়ে গেল, আর সেখানে 50টি বীজ দেখতে পেল। ভালো একটা বুদ্ধি পেয়েছি গো, বাড়ির পেছনের উঠানে এই 50টি বীজ বপন করে দেখি না কি হয়। এমনও তো হতে পারে এইখান থেকে 50টি সোনার গাছ হলো। আরে না, এটা হচ্ছে জাদুর গাছ। এটা কোনো সাধারণ গাছের মতো না যে গাছের বীজ থেকেই গাছ বের হবে। আরে বাবা, চেষ্টা করে দেখলে তো কোনো ক্ষতি নেই। যদি এখান থেকে সত্যিই সোনার গাছ বের হয়, তাহলে ওইগুলো দিয়ে আমরা কিছু করতে পারবো। আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবো, তাদেরকেও উপকার করতে পারবো। পরের দিন তারা দুজনে একটা অলৌকিক ঘটনা দেখতে পেল। হঠাৎ করে তারা দেখতে পেল 50টি বীজ থেকে 50টি সোনার গাছ উৎপন্ন হয়েছে। কই গো, দেখলে? দেখলে তো, আমার কথা সত্যি হলো। এবার আমরা একটি রূপার ফল নয়, বরং 50টি সোনার গাছের মালিক হয়েছি। এইবার এই সোনার গাছগুলো দিয়ে আমরা একটা বাগান বানাবো, সেখানে আবার ফল হবে, আবার গাছ হবে। এভাবেই আমরা টাকা দিয়ে মানুষের সেবা করে যাব। তুমি ঠিকই বলেছ, আমাদের গ্রামে অনেক মানুষ না খেয়ে থাকে, তাদের জন্য আমরা একটা লঙ্গরখানা খুলবো, যেখানে গরিবদের জন্য বিনামূল্যে খাবার দেয়া হবে। এরপর তারা দুইজনে মিলে সেই গাছগুলো বিক্রি করত আর অসহায় মানুষদের সাহায্য করত। এইদিকে কেটে গেল 1টি বছর। মিহির ও অরুণা সেই টাকা বসে বসে খেয়ে এতদিনে শেষ করে ফেলেছে। এর ফলে তাদের ঘরে দেখা দিল প্রচন্ড অভাব। আর কত এভাবে ঘরে বসে বসে খাবে? আমাদের তো টাকা পয়সা আর কিছুই নেই। সোনার গাছের টাকাও প্রায় শেষ হয়ে এসেছে। ঘরে কোনো বাজার নেই। একবার বের হয়ে দেখো কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা। বড্ড ভুল হয়ে গেছে গো বউ। এই গাছের টাকাগুলো দিয়ে যদি আমরা কোনো কাজ করতাম, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এরপর মিহির বাইরে গেল আর দেখতে পেল গরিবদেরকে খাবার দেয়া হচ্ছে। সে আর কোনো কিছু না ভেবেই সেইখানে এগিয়ে গেল। কেউ কি আছেন? আমাকে একটু সাহায্য করতে পারেন? বড্ড অভাবে পড়েছি, ঘরে কোনো খাবার নেই। আর ঠিক তখনই সেইখানে কৃষ্ণ চলে এলো। আর তুই দেখ, ভাগ্যের কি নির্মম খেলা। একদিন তুই এই টাকার জন্যই আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করেছিলি, আজকে সেই টাকার জন্য তুই আবার আমার কাছে ফিরে এসেছিস। কি বলছিস তুই? এখানে বিনামূল্যে খাদ্য তাহলে তুই বিতরণ করছিস? কিন্তু এত টাকা তুই কোথায় পেলি? সেই রূপার ফলের দাম তো সামান্য কিছু টাকা ছিল। এরপর কৃষ্ণ মিহিরকে সমস্ত কথা খুলে বলল, কিভাবে ফল থেকে বীজ উৎপন্ন করে তারা আজকে এত টাকার মালিক হয়ে গেল। সব ভুল আমার। তোর মতো দয়ালু আর ভালো মানুষের সাথে এমনটাই হওয়ার কথা ছিল। আর আমার মতো লোভী আর আত্মকেন্দ্রিকের কপালে এমনটাই হওয়া উচিত। কৃষ্ণ তার বন্ধুকে ক্ষমা করে দিল এবং অনেক অর্থ সাহায্য করে সেইখান থেকে বিদায় নিল।